পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন কংগ্রেসের পতাকাকে হাতে নিয়ে বাংলার সর্বস্তরের জাতীয়তাবাদী মানুষকে একত্রিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনের বিরুদ্ধে সর্বস্তরের আন্দোলনকে পুঞ্জীভূত করে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই বাংলার বুক থেকে সিপিএমকে উৎখাত করতে চেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন অনেক বড়, অনেক পোশাক, কিন্তু তার গোটাকতক আন্দোলন যা বাংলার মানুষের সার্বিকভাবে স্পর্শ করেছিল, তার মধ্যে একটা বড় আন্দোলন ছিল সচিত্র পরিচয়পত্রের আন্দোলন। বাংলায় ধারাবাহিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচার এমন একটা জায়গায় পৌঁছেছিল যে একটা সময় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেত না। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের পশ্চিমবঙ্গের সভানেত্রী হিসেবে দায়িত্ব তুলে নিয়ে বাংলার মাটিতে আওয়াজ তুলেছিলেন যে বাংলার মানুষের গণতন্ত্র বিপন্ন, বাংলার মানুষের জন্য সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে। সেই দাবিকে সামনে রেখে কলকাতার রাজপথে মহাকরণ অবরোধের ডাক দিয়েছিল 1993 সালের 21শে থেকে। বাংলার সর্বস্তরের জাতীয়তাবাদী মানুষ সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সেদিনকার তার অধিকার দাবির লড়াইয়ে সামিল হয়েছে। ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেই দিন থেকে উপলব্ধি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে মানুষ সমবেত হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই পুলিশ তার অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিল। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদের রক্ত ব্যর্থ হয়নি এই কারণে, সেদিনকার বাংলার মানুষের স্বার্থে তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি, সচিত্র পরিচয়পত্রের দাবি 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের আঙিনায় স্বীকৃত হয়েছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্র মেনে নেওয়ার পর 1-2 করতে করতে আজ 18 বছর অতিক্রান্ত হয়েছে। ভারতবর্ষের 100 কোটি বেশি মানুষের কাছে সরকার সেই অধিকার পৌঁছে দিয়েছে, যে সচিত্র পরিচয়পত্রকে সামনে রেখে মানুষ আজকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়। দুর্ভাগ্য ছিল বাংলার মানুষের, যে বাংলা থেকে এই আন্দোলন পুঞ্জীভূত হয়েছিল, সেই বাংলার মানুষ গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ক্রমাগতভাবে অন্তত 22 থেকে 23টা বিধানসভা কেন্দ্রে সচিত্র পরিচয়পত্র থাকলেও তা প্রয়োগ করার সুযোগ পায়। তাই বাংলার মাটিতে সচিত্র পরিচয়পত্র চালু হলো 1994 সাল থেকে। ধাপে ধাপে মানুষ সুযোগ পেয়েছে, অধিকার প্রয়োগ করেছে, কিন্তু সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক লড়াই শেষ হয়ে যায়। সেই লড়াইয়ে যদি ধারাবাহিক বিশ্লেষণ করেন, বহু ঘটনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে তার সঙ্গী করে জুড়ে দিয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসে থেকেই 1995 সালে 6ই নভেম্বর কলকাতার রাজপথে ধর্ণা দিয়েছিল। সেদিনকার তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি, যে নিজের সহকর্মীদের মাধ্যমে তিনি একটা পরিসংখ্যান জোগাড় করলেন, যে পরিসংখ্যান বলছে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে বিভিন্ন সময় বিভিন্ন পুলিশি লকআপে 178 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই 178টা পরিবারের অর্থনৈতিক সাহায্য এবং পরিবারকে চাকরি দিতে হবে এই দাবি নিয়ে কলকাতার রাজপথে 1995 সালে 6ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত ধর্ণা দিয়েছে। ধর্ণা 1-2 করতে করতে চলেছে। ধর্ণা 18 দিন, 19 দিন, 20 দিনের পর দিল্লির মসনদে আশ্রয় পড়েছে। সেদিনকার দিল্লি কংগ্রেসের মধ্যস্থতায় শুধুমাত্র 178টা পরিবারের অর্থনৈতিক সাহায্য নয়, বাংলার মানুষের জন্য উন্মুক্ত হয়েছিল বাংলার মানবাধিকার কমিশনের দরজা 1995 সালের 1 ডিসেম্বর। স্বাভাবিকভাবেই আজও বাংলার মানুষ যদি বাংলার কোনো প্রান্তে প্রশাসনের কাছে বিচার না পান, তার জন্য উন্মুক্ত করা আছে মানবাধিকার কমিশনের দরজা, রাজ্য মানবাধিকার কমিশনের দরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের লড়াই যত বাংলার মানুষকে আকৃষ্ট করেছে, কিন্তু যে কোনো কারণে কংগ্রেসের পতাকা তলে থেকে সেই আন্দোলনের সম্পূর্ণ গণতান্ত্রিক প্রতিফলন, অর্থাৎ ভোট বাক্সে সম্পূর্ণটা মানুষের মতামত প্রতিফলিত হয়। কোনো না কোনো কারণে, কোনো না কোনো সময় সেই আন্দোলন কিছুটা শিথিল হয়ে গেছে। তাই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন
যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে লড়াই করা যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগণিত অত্যাচারিত, লাঞ্ছিত, নিষ্পেষিত মানুষের আশা আকাঙ্ক্ষাকে পাথেয় করে বাংলার মাটিতে জন্ম দিয়েছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস 1998 সালের 1 জানুয়ারি। এমন একটা সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে 11তম লোকসভা নির্বাচন বাতিল হয়েছে, দ্বাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি উপলব্ধি করেছিলেন বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মোকাবিলা করতে হবে। তাই সেদিনকার নিজের হাতে একটা প্রতীক এঁকেছিলেন ঘাসের উপর জোড়া ফুল। লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন যদি প্রতীকটির স্বীকৃতি দেয়, তাহলে এক ধাক্কায় বাংলার মানুষের রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের চরিত্রটা পৌঁছে দেওয়া যাবে, যা কবির ভাষায় বলে একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, অন্যজন তার। সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছিলেন, নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাকে ওই প্রতীকটার স্বীকৃতি দিয়েছিল এবং একটা নির্বাচনী ফতেয়া ধরিয়ে বলেছিলেন, দ্বাদশ লোকসভা নির্বাচনে যদি বাংলার 6% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রতীককে সমর্থন না করেন বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলকে সমর্থন না করেন, তাহলে ওই ফ্রি সিম্বল, স্বতন্ত্র প্রতীকটা বাতিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিরোধার্য করে বাংলার দ্বাদশ লোকসভা নির্বাচনের সমর্থন। 1998 সালে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। 1998 সালে 28শে ফেব্রুয়ারি 58 দিনের ব্যবধানে একটা লোকসভা নির্বাচনের সম্মুখীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে প্রতিপক্ষ মার্ক্সবাদী কমিউনিস্ট। সেই রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলার মাটিতে মানুষকে সঙ্গে নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ তৈরি করেছিলেন লোকসভা নির্বাচনে। সেই রাজনৈতিক সমীকরণের ভিত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে বাংলা জুড়ে। বাংলার মানুষের কাছে পৌঁছলেন। 58 দিনের বলতে পারেন যে কোলে শিশুকে, একটা নতুন জন্ম ভূমিষ্ঠ শিশুকে কোলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে পৌঁছলেন। সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে আবেদন রেখে বলেছিলেন, মানুষ যদি আমাকে সমর্থন করে, আমৃত্যু মানুষের পাশে থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই বাংলার বুক থেকে সিপিএমের অপশাসনের অবসান করতে চায়। যদি সমর্থন না করেন, অভিমান বা ক্ষোভ থাকবে না, বুঝবো বাংলার মানুষের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। সেদিনকার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে বাংলার কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে তৃণমূল কংগ্রেসের 7 জন সাংসদ, সহযোগী রাজনৈতিক দলের 1 জন সাংসদকে দিল্লির মস্তকে প্রতিষ্ঠিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকার দক্ষিণ কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দক্ষিণ কলকাতার মানুষ সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করে নিছক একটা সাংসদ তৈরি করেন। তাদের দুটো, আমার নিজের রাজনৈতিক জীবনে মনে হয়েছে, তাদের দুটো উদ্দেশ্য তারা সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকার সাংসদ করেছিলেন। এক হচ্ছে বাংলার প্রতিবাদী কণ্ঠকে দিল্লির মস্তকে প্রতিষ্ঠিত করে দিলেন, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনের অবসান ঘটবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক বিচরণের ক্ষেত্রটা প্রশস্ত করে দিয়েছে। শুরু হয়েছিল বাংলায় সংগ্রাম, মানুষের নতুন আশা আকাঙ্ক্ষা মমতা ব্যানার্জিকে ঘিরে। সেই অবস্থা থেকে বিশ্লেষণ করলে 1, 2, 3, 4 করতে করতে 14 বছর অতিবাহিত। 98 সালে নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচন, পরবর্তী পর্যায়ে বিধানসভা নির্বাচন, ধাপে ধাপে আন্দোলন এবং নির্বাচন, সংসদীয় গণতন্ত্র, প্রতিবাদ, প্রতিঘাত চলতে চলতে এসছে। লক্ষ্য করলে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারিত মানুষের পাশে থেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, আবার সংসদীয় গণতন্ত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পেশি এবং প্রশাসনকে উপেক্ষা করে ময়দানে থেকেছেন, ময়দান ছেড়ে কিন্তু পালিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে এমন কোনো পরিস্থিতি ঘটেনি যে নির্বাচন চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন ছেড়ে চলে গেছে। নির্বাচন চলতে চলতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে আক্রমণ হয়েছে, সে আক্রমণকে প্রতিহত করেছেন, কিন্তু নির্বাচন সংসদীয় গণতন্ত্র ছেড়ে পান। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংগ্রামে কখনো 2টো আসন বেশি, কখনো 2টো আসন কম, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সভায় বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কখনো কোথাও কিছুটা স্লোথ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে মানুষের পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন,
মানুষের সঙ্গে থেকেই আন্দোলন করে মানুষের স্বার্থেই পথ হেঁটেছে। এই চলতে চলতে 2001 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছিলেন দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সেদিনকার রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একত্রিত লড়াই করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। 60টা আসন তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছিল বাংলা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস পরিশ্রম মানুষ কিছুটা সমর্থন করতে শুরু করবে। সেই নির্বাচনে আমি জয়ী হওয়ার পর আমি প্রথম বিধানসভায়। স্বাভাবিকভাবেই সেদিনকার আমাদের লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে সার্থক করে তোলা। মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, মানুষকে নিয়েই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনের অবসান করবে। সেটা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে চলে কখনো রাস্তায় প্রতিবাদ, প্রতিরোধ, অবরোধ, কখনো বিধানসভা ভেতরে প্রতিবাদ, প্রতিরোধ, অবরোধের মধ্য দিয়েই আমরা চলতে চলতে 5টা বছর কাটি। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে 2006 সালে আমাকে বলতে পারেন গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে এসে শহর কেন্দ্রিক বিধানসভায় প্রার্থী করেছিলেন, হয়তো সংগঠনের কাজে বেশি করে ব্যবহার করুন বলে। সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক সমীকরণ আবার নতুন করে তৈরি করেছিলেন। সেই অবস্থায় সেই পরিপ্রেক্ষিতে কোনটা বিচক্ষণতার মধ্যে দিয়ে করেছিলেন। সেই নির্বাচনে মানুষ আমাদের খুব বেশি সমর্থন করেন। আমাদের নিজের শাসন সংখ্যা 30টা ছিল 2006। তবু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে, মানুষের পাশে সংগ্রাম, লড়াই, আন্দোলন আমরা তাতে অংশ নিয়েছি। সেই বিধানসভায় আমি জিতেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। এবং চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোকসভা অন্তর্গত একটা বিধানসভা কেন্দ্র। স্বাভাবিকভাবেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখে তার মনোনীত প্রার্থীদের, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই তাদের প্রতি নজর। সেই বিশ্বাস আস্থা রেখে আমি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যতটা মানুষের কাজ করা, যতটা সাধারণভাবে সাংগঠনিকভাবে দলের কাজ করা এবং তার বাইরে রাজ্য জুড়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আক্রমণ, অত্যাচার, অনাচার, ব্যভিচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চলতে চলতে এসেছে। ইতিমধ্যে ধরুন লোকসভা নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সংঘর্ষ হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বাংলার লড়াইটা শেষ করে দেয়নি। আর লড়াইটা শেষ করে দেয়নি বলেই যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করে মানুষের কাছে গিয়ে বলেছিলেন, মানুষ যদি আমাকে সমর্থন করে আমৃত্যু আমি মানুষের পাশে থেকে লড়াই করতে চাই, তার উপমা 2006 সাল। 2006 সালের সিঙ্গুর আন্দোলন শুধুমাত্র সিঙ্গুর হুগলিকে আলোড়িত করেনি। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবন বিপন্ন করে 26 দিনের অনুসরণের মধ্য দিয়ে সেই লড়াইকে যেমন প্রতিষ্ঠা করেছেন, সেই কৃষক সমাজের দাবি প্রতিষ্ঠা শুধু বাংলায় হয়নি, ভারতবর্ষের আঙিনায় আছড়ে পড়েছিল। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন না করলেও ভারতবর্ষের তাবৎ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পাশে দাঁড়িয়েছে এবং সেই আন্দোলনের রেশ টেনেই কিন্তু আজকে ভারতবর্ষের আঙিনায় 1894 সালের জমি অধিগ্রহণের আইন বদল হতে চলেছে এবং যার মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তিত আইন কোন পথে চলবে কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তার ব্যবস্থা চলছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের পর নন্দীগ্রাম মানুষকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ঘরে ঘরে আমরা বলি 4 বছর থেকে আরম্ভ করে 84 বছর পর্যন্ত মানুষ নন্দীগ্রাম সম্বন্ধে তাদের একটা অভিব্যক্তি আছে, তাদের একটা অনুভব আছে। সেই নন্দীগ্রাম আন্দোলন পরবর্তী পর্যায়ে রিজানুর রহমানের ঘটনা, 2 যুবক যুবতী, প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর বিবাহকে কেন্দ্র করে একটা সরকার প্রকাশ্য দিবালোকে পেশি প্রশাসন ব্যবহার করে যেভাবে একটা সংখ্যালঘু যুবককে হত্যা করেছিল ভারতবর্ষের ইতিহাসে তার বিরাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, সংগ্রাম করেছেন। যত এই সংগ্রাম মানুষের স্বার্থে হয়েছে তত বাংলা জুড়ে সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সংগঠিত হয়েছে। এইটা চলতে চলতেই 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সর্বস্তরে আস্থা এবং বিশ্বাস অর্জন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেবে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া শুরু করল। পঞ্চায়েত নির্বাচনে
ফলাফল যদি বিশ্লেষণ করেন তাহলে ব্যাপক অংশে তৃণমূল কংগ্রেসের একটা প্রসার ঘটল, সর্বস্তরের মানুষ তৃণমূলের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হলো, যার কান্ডারি মমতা। এটা আপনি বলতে পারেন স্ট্যাটিস্টিক্যাল ব্যাখ্যা, 19,000 সিট, 1197টা প্রধান তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি, এসব আছে। 2008 সালের পর 2009 সাল, মমতা বন্দ্যোপাধ্যায় 2008 থেকে 2009 1 বছর রাজ্য জুড়ে 41খানা জনসভা করলেন। উপলব্ধি করতে চেষ্টা করলেন যে বাংলার মানুষ কি চাইছে, উপলব্ধি করে নিজের দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতৃবৃন্দকে একত্রিত করলেন, রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন। বাংলার মানুষ চাইছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসন, যেটা আমাদের ভাষায় আমরা বলেছি পরিবর্তনের বাতাবরণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষ এটাও যেমন চাইছে, মানুষ চাইছে যে ভোট ভাগাভাগির ভিত্তিতে যাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ফায়দা না করতে পারে। তাই সর্বস্তরের নেতৃবৃন্দকে একত্রিত করে এই দলীয় কার্যালয়ে বসে সমীকরণ তৈরি, রাজনৈতিক সমীকরণ কি তখন পঞ্চদশ লোকসভা নির্বাচনের ঘণ্টা বেরিয়েছে 2009 সালে। তিনি একদিকে অতি জাতীয়তাবাদী ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, আর একদিকে অতি বাম এসইউসিকে সংঘবদ্ধ করে একটা নির্বাচনী সমীকরণ করে মানুষ কি চায় তার পথে হেঁটে তিনি লোকসভা নির্বাচনে অবতীর্ণ হন। লোকসভা নির্বাচনের ফলাফল শুধু বাংলার মানুষকে আশ্বস্ত করেনি, ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলোকে আশ্বস্ত করেছেন যে বাংলার মাটি থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিদায় নিতে চলেছে। এই 2009 সালের পর রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, একটা স্থায়ী সরকারকে সমর্থন করেছেন, অংশ নিয়েছেন, রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে রেলমন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন এ বাংলার মানুষকে আর বলার অবকাশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নিজের মনে হয়েছে একমাত্র রেলমন্ত্রী যে রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে সারা দেশের রবীন্দ্র বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা রবীন্দ্রনাথের 5 কামরা রেলে তার সমস্ত কার্যকলাপের একটা অংশকে তুলে ভারতবর্ষে তিনি প্রদক্ষিণ করিয়েছেন। রবীন্দ্রনাথের যেমন তিনি প্রচার করেছেন, তেমনি এইডসের ভয়াবহতা উপলব্ধি করে তার সচেতনতা যোগানো দরকার, এটা উপলব্ধি করে 2009 সালে রেলমন্ত্রী হয়ে 2009 সালের 1 ডিসেম্বর বিশ্ব রেড দিবসে রেড রিবন এক্সপ্রেস চালু করে সারা ভারতবর্ষকে সতর্ক করেছিলেন এবং সচেতন করেছিলেন এইডস। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেলমন্ত্রী আবার বিবেকানন্দ সার্ধ শতবর্ষকে সামনে রেখে আবার তিনি ট্রেনের কামরায় বিবেকানন্দর সার্বিক কর্মকাণ্ডকে একত্রিত করে বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছান। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালে মোকাবিলা করলেন শহর কেন্দ্রিক নির্বাচন, পৌর নির্বাচন। গ্রাম বাংলার মানুষ লোকসভা নির্বাচনে সর্বস্তরের মানুষ, পরবর্তী পর্যায়ে শহরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আবার 2010 সালে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সংকেত দিলেন যে মমতা তুমি লড়াই করো, মানুষ তোমার সাথে আছে। পৌরসভা নির্বাচন কলকাতা পৌরসভা থেকে শুরু করে বিধাননগর থেকে আরম্ভ করে 70টা পৌরসভা তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা যেমন বাড়তে আরম্ভ করলো, মানুষ যেমন তৈরি হতে লাগলেন কোমর বেঁধে যে হয়তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনে অবসান করবে। সেই অবস্থায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন 2011 সাল। এই লোকসভা নির্বাচনের আগে সারা বাংলা জুড়ে যে বাংলার পরিবর্তনের বাতাবরণ, সেই পরিবর্তনের বাতাবরণকে সামনে রেখে আমার নিজের ধারণা যে ভারতবর্ষের মাটিতে একমাত্র নেত্রী যে মাত্র 27 দিনে 187টা নির্বাচনী জনসভা করে বাংলার মানুষের কাছে পৌঁছলেন কাকদ্বীপ থেকে কুচবিহার। বলেছেন 3টি কথা, যে একটা কথা লক্ষ্য করবেন, দল যখন শুরু হয়ে যায় বলেছিলেন যে মানুষ যদি আমার পাশে থাকে, সমর্থন করে, আমি তো মানুষের পাশে থেকে আমি লড়াই করতে চাই। তার নিদর্শন তিনি দিয়েছেন সিঙ্গুরের আন্দোলন, নিজের জীবনকে বিপন্ন করে তিনি অনুসরণ করতে পেরেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে গিয়ে বললেন যে এই পরিবর্তনের বাতাবরণকে যদি মানুষ সমর্থন করে তাহলে আমি একটা সন্ত্রাসমুক্ত বাংলা করতে চাই, একটা উন্নয়নমুখী বাংলা করতে চাই, একটা যুবক যুবতীর কর্মসংস্থানে বাংলা করতে চাই। সেদিনকার বাংলার আপামর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাড়া দিয়ে সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ সংঘবদ্ধভাবে বাংলার মাটিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসনের অবসান ঘটায়। বাংলায় তৈরি হলো নতুন সরকার, কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, যা ইতিমধ্যেই মানুষের কাছে মামাটি মানুষের সরকার হিসেবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব নিলেন,
সংবিধান মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় নির্বাচিত হতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধান মেনেই লোকসভা থেকে পদত্যাগ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পর তিনি দক্ষিণ কলকাতা লোকসভা আসন পরিত্যাগ করলেন বা তিনি রিজাইন করলেন। সেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে তিনি আমাকে দক্ষিণ কলকাতার প্রার্থী, দক্ষিণ কলকাতার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে করেছে। এটা দলের মনোনীত প্রার্থী যেমন, আর একদিকে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনে দক্ষিণ কলকাতা মানুষের যে আশীর্বাদকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিখরে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন সেই মানুষগুলোকে প্রতিনিয়ত তাদের সুবিধে অসুবিধের পাশে থেকে পরিবারভুক্ত করা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর যে আস্থা বিশ্বাস রেখেছে, রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি আমি বিশ্বাস পালন করব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আদেশ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিব্যক্তি আমাদের কাছে আদেশ, তো নিষ্ঠার সঙ্গে পালন করব। স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব নিয়ে আমি দক্ষিণ কলকাতা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। দক্ষিণ কলকাতা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করার পর আমি নির্বাচনে জয়যুক্ত হয়েছি। নির্বাচনে একটা উপনির্বাচনে যে পরিমাণ মানুষ সমর্থন করেছে, যে পরিমাণ হবে আমার মনে হয় না অতীতে একটা উপনির্বাচনেই বলে। এই উপনির্বাচনে আমি ব্যক্তি সুব্রত বক্সিকে কিন্তু সমর্থন করেনি। আমার ঘুরে ঘুরে মনে হয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, অর্থাৎ দক্ষিণ কলকাতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন বাংলার বুক থেকে সিপিএমকে উৎখাত করতে। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সার্থক। মমতা বন্দ্যোপাধ্যায় কাণ্ডারি হয়েছেন, তিনি কাণ্ডারি হয়েছেন 20শে মে 2011, 20শে মে 2011। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন ছেড়ে যাওয়া লোকসভা নির্বাচন হয়েছে 30শে নভেম্বর 2011। আক্ষরিক হিসেবে 6 মাসের তো। এই 6 মাস মানুষ লক্ষ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসমুক্ত বাংলার কথা বলেছেন। জঙ্গলমহল জুড়ে যে বাতাবরণ ছিল, আক্ষরিক অর্থে সেই 6 মাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে, সেটা বাংলার মানুষই তার সাক্ষী। নতুন করে আমার বলার অবকাশ। জঙ্গলমহলের উন্নয়ন বাংলার মানুষের হৃদয়ে স্পর্শ করেছে এই কারণে, কারণ বাঙালির একটা অন্যরকম কৃষ্টি এবং সংস্কৃতি আছে। বাঙালি ঘরানার একটা অভ্যেস আছে, আমি খাই না খাই, অতিথি খেলেই হল। অর্থাৎ নিদারুণভাবে যারা কষ্ট উপভোগ করেছে এই জঙ্গলমহলের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা বলতে পারেন ওই বিপিএল এর তালিকাভুক্ত হয়েছেন, তারা অল্প দামে চাল পেয়েছেন, গম পেয়েছেন। স্বাভাবিকভাবেই জীবনযাত্রা যতটা সাধারণ করা যায় তার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 6 মাসের কর্মকাণ্ডে লক্ষ্য রেখেছেন দার্জিলিংয়ের ব্যবস্থা। যে দার্জিলিং গত 4-5 বছর ধরে একটা অশান্তির পরিবেশ ছিল, সেই দার্জিলিংয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পর্যটক হিসেবে, পর্যটনের জায়গা করে পর্যটক হিসেবে ব্যবহার করছে। দক্ষিণ কলকাতার মানুষ লক্ষ্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে সার্বিক কল্যাণকে বদলে একটা মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয় তার ব্যবস্থা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি থেকে সরিয়ে একটা মানুষের কাছে গ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি হয়, তার জন্য নানা রকম পরিকল্পনা নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ উন্নয়নের কথা বলছেন, এবং শুধু বলছেন না, যেটার উপর মানুষ বেশি আকৃষ্ট হয়েছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে নেই যে কোনো অঙ্গরাজ্যে কোনো মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম 100 দিনে তিনি কি করতে পেরেছেন বাংলার মানুষের জন্য, আর কি করতে চান, শুধুমাত্র বিবৃতি দিয়ে নয়, পুস্তিকা আকারে পবিত্র বিধানসভায় প্রকাশ করেছেন। পরবর্তী পর্যায়ে 200 দিনেরও প্রকাশ করেছেন বই, যদিও সেটা লোকসভা নির্বাচনের পর, কিন্তু তার প্রস্তুতি সময় সময় খবরের কাগজে বেরিয়েছে, কিছু কথা কিছু কাজ। তো দক্ষিণ কলকাতার মানুষ এটা উপলব্ধি করতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি শক্তি যোগাতে হয় তাহলে দক্ষিণ কলকাতার মানুষকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। তাই এই উপনির্বাচনে ব্যাপক পরিমাণে সমর্থন করে আমার মনে হয় যেমন তার প্রার্থীকে জয়যুক্ত করেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সংকেত পাঠিয়েছেন আরও উদ্যম গতিতে তুমি লড়াই করো, তোমার সাথে বাংলার মানুষ তো নিশ্চয়ই আছে, তবে দক্ষিণ কলকাতা একটু বেশি তার কাছে পেতে চায়, সেই আশীর্বাদটুকুনি পৌঁছে দিয়েছে। ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, আমরাও রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আমরা বাংলার পরিসরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন অনেকটা দিল্লির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কর্মকাণ্ডের সাথে জড়িত।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কি মানুষ এটা উপলব্ধি করতে পারলে দিল্লিতে না বসে থাকলে দেখা যায়। তো আমি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের চলাফেরা করতাম, তখন আমার লক্ষ্যটা অনেক ছোট জায়গায় ছিল, ছোট ইন দ্য সেন্স আর কি। তখন ভাবতাম দিল্লি কত বড় শহর, পার্লামেন্টটা কত বড়, পার্লামেন্টে কত বড় লাইব্রেরি, এখানে পার্লামেন্টে যারা বক্তৃতা করে কত কষ্ট করে বক্তৃতা করে, সব রকম ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তখন ওইটা হয়তো বড় বড় নেতারা আসছে দেখা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিচক্ষণতা দিন দিন বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যা 2011 সালে আমি নির্বাচিত হওয়ার পর যেদিনকার শপথ নিতে গেলাম সেদিনকার আমি উপলব্ধি। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত হয়েছিলেন 17 ডিসেম্বর। তো আমি 19 তারিখে ইস্তফা দিয়েছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার বলেছে যে সেশন শুরু হয়েছে, আপনি শপথ নিন 21 তারিখে। আমি ভেবেছিলাম যে সেশন শেষ হয়ে গেলে একটা অফ টাইমে গিয়ে শপথ নেব স্পিকারের কাছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে পার্লামেন্টের শপথের একটা স্টাইল আছে, একদিনে পরিচিতি হওয়া যায়, তাতেই আপনাকে অংশ নিতে হবে, চলাকালীন আপনি শপথ। সেই অবস্থায় আমার মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছি। আমি গেছিলাম 21 তারিখে। 21 তারিখে আমি যখন শপথ নিই লোকসভার ভেতরেই শপথ অনুষ্ঠান হয়। আমি বাংলায় শপথ নিলাম। আমাকে মমতা ব্যানার্জি বলেছিল নিজের মাতৃভাষাতেই শপথ নেবে। আমি সেইভাবে নোটিশ করেছিলাম আমাদের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যে পদ্ধতিতে শপথ হয় আমি দেখলাম, নাম ডাকেন স্পিকার, আমি গেলাম হেঁটে হেঁটে বিভিন্ন আসনে, বা ভারতবর্ষের তাবৎ নেতারা রয়েছেন, হাত জোর করে নমস্কার করলাম, শপথ নিলাম, ফিরে এসে আসনে বসে পড়লাম। কিন্তু যেই অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়ে গেলে কিছুটা নর্মাল হলো অবস্থা, সমস্ত লোকের চোখ আমার দিকে পড়লো। এই কারণে আমি সুব্রত বক্সী না, মমতা বন্দ্যোপাধ্যায় সিটে জিতে এসেছি। এটা আমি এক্সপ্রেস করতে গিয়ে কেন আমার পরিচিতি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিটে আমি জিতে এসেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিশ্বাসযোগ্য সেইটা এখন তাদের কাছে গাই আলোচনা। তো যেটা আমাকে মুগ্ধ করেছিল, আমার জীবনের সব পাওনা শেষ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করতে করতে সুখ দুঃখ আনন্দ, খাওয়া চলা, হোঁচট খাওয়া, বুঝলেন, সব কিছু করতে করতে যেন মনে হচ্ছে স্বর্গের তৃপ্তি যে একটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত বাঙালি ঘর থেকে আসা, ডাল ভাত খাওয়ার লোক, পাতি মিত্র স্কুল, আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে, তাকে দিল্লির মস্ততে বসিয়ে ভারতবর্ষের সর্বস্তরে প্রায় 450 থেকে 500 এমপি এক নজরে পৌঁছে দেওয়া, এই যেন মনে হচ্ছে স্বর্গের। তো স্বাভাবিকভাবে সেই অনুভূতি আমার মনে রয়েছে। আপনি যদি আমাকে মানে খুব বলবো কি, খুব ফ্র্যাঙ্কলি যদি বলেন, আমি সেই অনুভূতি নিয়েই পার্লামেন্ট থেকে চলে আসতে চাই। আমার নতুন কোনো আর আক্ষরিক কোনো প্রয়োজন নেই। এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গান্ধী মূর্তির সামনে রাজ্যের স্বার্থে স্লোগান দিতে হবে, এটা খুব একটা নতুন মনে হয়নি। হয়তো জায়গাটা নতুন, কিন্তু আমরা এই ধরনের অভ্যস্ত, এই ধরনের মানে লড়াকু মানসিকতা আমাদের মমতা ব্যানার্জি যেরকম, আমাদের এগুলো ভালো লাগে যে কোথায় অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে হবে, হোক না হোক লোক জানুক যে অন্যায় হচ্ছে। আমরা পার্লামেন্টের গান্ধীজির সামনে দাঁড়িয়ে 18 জন 20 জন এমপি স্লোগান দিয়ে বলছি পশ্চিমবাংলাকে অর্থনৈতিক ব্যারিকেড তৈরি করা হচ্ছে, অন্য সরকারের রেখে যাওয়া ঋণ, সেই ঋণের দায়ভার দিয়ে আমাদের পশ্চিমবাংলাকে উন্নয়ন নিয়ে ব্যাহত করা হচ্ছে। কেন আমাদের মনিটরিয়াম দেওয়া হবে না? এটা যেমন বলছি, এটা বলছি মানে যে পাবো তা নয়, এটা বলছি মানে ভারতবর্ষকে অবহিত করছি যে কি অন্যায় পশ্চিমবাংলার উপর চলছে। কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ নেতৃবৃন্দ, তার চলা ফেরা একটা চিঠি যা দিল্লিকে আলোড়িত করে। দিল্লির মস্তদে দাঁড়িয়ে 20খানা বক্তৃতা দিলেও ভারতবর্ষের কোনো নেতা তার কোনো আলোড়িত করে না। তো স্বাভাবিকভাবেই আমার অনুভূতি যে আমার স্বর্গপ্রাপ্তি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে, এবং সর্বোপরি তার সর্বস্তরের স্টাফ, অর্থাৎ স্পিকার, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমার দলের নেতারা তো আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন, সর্বোপরি যারা কর্মচারী আছেন, না দেখলে বিশ্বাস করে, যারা কর্মচারী আছেন তাদের পরিচয় হচ্ছে আমার ওখানে যে মমতা দি का सीट से जीत करके आए। এটা অন্যরকম অনুভূতি। এই হচ্ছে আমার পার্লামেন্টে 10-12-15 দিনের হিসেব।